লটারি করে ঠাকুরগাঁর ছেলেরা পরীক্ষা দিয়েছে, তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কেউ পাও নাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায়। যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে যাচ্ছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদের কিন্তু সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে বলছে। এখন এই ওয়াজির সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, না আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোনো লাভ হবে না। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব। তো অনেক ত্রুটি তো তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই, অফিস আদালতে খোঁজ খবর নেই, ভয়াবহ কাণ্ড, ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই, তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে, এখন কথা হচ্ছে। একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অতি রোমান্টিসিজম। কি বলে? তো এখন ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দেব। এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়। যেতে গেলে কিছুটা পারা যায়, তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। আজকে বদলায়, সবকিছুরই পরিবর্তন হয়। আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে, সে বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা স্বপ্ন ছিল, যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্যে দিয়ে, লেনিনের কথার মধ্যে দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সমস্ত মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। দেখা কি গেল, কিছুদিন পরেই, বেশ কিছুদিন পরেই ওখানেও সেই সমস্যা তৈরি হলো, সোভিয়েত ভেঙে গেল। চীনে মাও সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন, লড়াই করার পরে তিনি সফল হলেন, চীনে বিপ্লব হলো, লাল পতাকা উঠলো, লাল দেশ তৈরি হলো। এখন সেই চীনে কোন দিকে গেছে? পরিবর্তন। আমি তো দোষারোপ করছি না, এটাই বোধহয় ধারা। প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায়, এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। শহীদ জিয়া রহমান সাহেবের, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীরুত্তম, তার মধ্যে ধৈর্যটা ব্যাপারটা ছিল, এবং তার যে স্বপ্ন, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনাগুলোকে তিনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি। প্রথমে শুনেছেন,
সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন। রাত্রি 2টা-3টা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন। একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি। কথা বলেছেন, শুনেছেন, তারপর তিনি কাজ শুরু করেছেন আপনার মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য। বাকিরা কি করবে? আবার তাদেরকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিই, আমার ঠাকুরগাঁ জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁ ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনাদের গাইবান্ধা স্কুলে। এটা কোন ব্যবস্থা? কি লাভ এটাতে? কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা আমি বলবো উন্মাদনা চলছে শিক্ষা ক্ষেত্রে, এইটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এবং এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না।